আচ্ছা, এমন কিছু প্রতিষ্ঠানের কথা কি ভাবা যায় যেগুলো শুধু ইট পাথরের দালান না, বরং একটা পুরো জাতির ইতিহাসের জীবন্ত দলিল? হ্যাঁ, আজ আমরা ঠিক তেমনই এক প্রতিষ্ঠানের গল্প বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাবুন তো, এর দেয়ালগুলো শুধু ক্লাসরুম নয়, এগুলো একটা জাতির জন্ম, তার সংগ্রাম আর স্বপ্নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন শুরু করা যাক একটা বেশ ইন্টারেস্টিং উক্তি দিয়ে। লর্ড লিটন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলেছিলেন স্প্লেন্ডিড ইম্পিরিয়াল কম্পেনসেশন, মানে একটা জমকালো রাজকীয় ক্ষতিপূরণ। কেন বলেছিলেন? আসলে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর পূর্ব বাংলার মানুষ তো প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। তাদের সেই ক্ষোভ কমাতেই ব্রিটিশদের এই রাজনৈতিক চাল। কিন্তু দেখুন, যা শুরু হয়েছিল একটা ক্ষতিপূরণ হিসেবে, সেটাই কিন্তু একদিন একটা জাতির আত্মপরিচয়ের বাতিঘর হয়ে উঠল। তো চলুন আমরা একটু পেছনে ফিরে যাই, ঠিক সেই সময় যখন এই বাতিঘরের জন্ম হচ্ছিল। সময়টা বিংশ শতকের দ্বিতীয় দশক। ঔপনিবেশিক শাসনের অধীনে একটা জাতি তখন নিজের পরিচয় খুঁজছে। ঠিক তখনই এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি করা হয়। এর উদ্দেশ্যটা কিন্তু শুধু পুঁথিগত শিক্ষা দেওয়া ছিল না, আসল লক্ষ্য ছিল একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জ্ঞানের আলোয় সামনে এগিয়ে নিয়ে আসা। ব্যাপারটা কিভাবে হলো বলি। ১৯১১ সালে যখন বঙ্গভঙ্গ রদ হলো, ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, একে ফজলুল হকের মতো নেতারা কিন্তু বসে থাকেননি। তারা ভাইসরয়ের কাছে গেলেন আর খুব জোরালোভাবে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানালেন। তারই ফল হল ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ কথা দিলেন যে হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয় হবে। যদিও পথটা সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি পেরিয়ে ১৯২০ সালে আইনটা পাশ হলো। আর অবশেষে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার দরজা খুলে দিল। যদিও ব্রিটিশরা এটা প্রতিষ্ঠা করেছিল, এর শেকড় কিন্তু ছিল আমাদের এই মাটিতেই। আর এর পেছনের মূল মানুষটি ছিলেন ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ। তিনি তার নিজের সম্পত্তি থেকে ভাবা যায় পুরো ৬০০ একর জমি দান করে দিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের জন্য। তার এই মহানুভবতাই তো এর আসল ভিত্তিটা গড়ে তুলেছিল। আর জানেন, এর যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে? মাত্র ১২টা বিভাগ নিয়ে। ভাবা যায়, কলা, বিজ্ঞান আর আইন অনুষদের অধীনে ছিল সংস্কৃত ও বাংলা, ইংরেজি, ইতিহাস, রসায়ন, পদার্থবিদ্যার মতো সব বিষয়। হ্যাঁ, শুরুটা হয়তো ছোট ছিল, কিন্তু লক্ষ্যটা ছিল আকাশ ছোঁয়া। আর ছাত্রছাত্রী মাত্র ৮৭৭ জন। এখনকার ৪৬,০০০-এর তুলনায় সংখ্যাটা কিছুই না মনে হতে পারে, তাই না? কিন্তু এই ৮৭৭ জনই ছিলেন সেই প্রথম স্ফুলিঙ্গ, যা পরে পুরো জাতিকে আলোকিত করেছিল। আর এর মধ্যে আরেকটা দারুণ ব্যাপার হল, নারী শিক্ষার্থী ছিলেন মাত্র একজন, লীলা নাগ। সেই সময়ে এটা যে কত বড় একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল তা তো বলাই বাহুল্য। শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনার মানের ব্যাপারে একদম আপোষহীন ছিল। এটাকে ঠিক অক্সফোর্ড আর কেমব্রিজের মডেলে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছিল। ফলে ছাত্র আর শিক্ষকদের মধ্যে একটা খুব কাছের সম্পর্ক তৈরি হতো। অসাধারণ একাডেমিক পরিবেশ, পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা নামকরা সব শিক্ষক, আর এই যে কঠোর মান নিয়ন্ত্রণ, এই সব কিছুর কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এর নাম হয়ে যায় প্রাচ্যের অক্সফোর্ড। আচ্ছা, একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে ধীরে ধীরে একটা জাতির রাজনৈতিক আর সাংস্কৃতিক চেতনার কেন্দ্র হয়ে উঠল, চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। প্রশ্নটা কিন্তু আসলে অনেক বড়। কিভাবে একটা জ্ঞান চর্চার কেন্দ্র শুধু বইয়ের পাতায় আটকে না থেকে রাজপথে নেমে আসে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এখানকার ছাত্র শিক্ষকদের অদম্য চেতনা আর দেশের প্রতি তাদের নিখাদ ভালোবাসার মধ্যে। এই যেমন ধরুন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা। এর কেন্দ্রবিন্দুই ছিল কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকেই ছাত্ররা প্রথমবার রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গর্জে ওঠে। ৫২-র ২১শে ফেব্রুয়ারির সেই রক্ত ঝরানো ইতিহাস তো এই বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই লেখা হয়েছিল। আর সেই দিনটাকেই আজ আমরা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি। ভাষা আন্দোলনের সেই আগুন কিন্তু ৭১-রেও নেভেনি। মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সে তো ভোলার নয়। ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদারদের প্রথম টার্গেটই ছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর শিক্ষকরা। কত যে শিক্ষক আর ছাত্রছাত্রী সেদিন প্রাণ দিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে তো আমরা স্বাধীনতা পেয়েছি। আর সেই আত্মত্যাগ, সেই সংগ্রামের স্মৃতিগুলো আজও কিন্তু জীবন্ত হয়ে আছে ক্যাম্পাসের আনাচে কানাচে, বিভিন্ন ভাস্কর্যে। কেন্দ্রীয় শহীদ মিনার যেমন আমাদের ভাষা আন্দোলনের প্রতীক, ঠিক তেমনি কলাভবনের সামনের অপরাজেয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের সেই অদম্য চেতনার স্মারক। ক্যাম্পাসের এই প্রত্যেকটা স্থাপনা যেন ইতিহাসের এক একটা জীবন্ত পাতা। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। চলুন এই বিশ্ববিদ্যালয়ের অসাধারণ স্থাপত্যের দিকে একটু নজর দেয়া যাক।
এর প্রত্যেকটা বিল্ডিং শুধু ইট পাথরের দালান না, এগুলো শত বছরের ইতিহাসের ধারক। সবচেয়ে দারুণ উদাহরণ সম্ভবত কার্জন হল। কি অসাধারণ দেখতে! ইউরোপীয় আর মুঘল স্থাপত্যের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ। ১০০ বছরেরও বেশি সময় ধরে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আইকনিক প্রতীক হয়ে আছে। একসময় যেটা ছিল প্রশাসনিক ভবন, সেটাই আজ বিজ্ঞান অনুষদের প্রাণকেন্দ্র। শুধু কার্জন হলেই কিন্তু না, পুরো ক্যাম্পাস জুড়ে এমন অনেক স্থাপত্যের রত্ন ছড়িয়ে আছে। যেমন ধরুন কলা ভবনের অনন্য ডিজাইন, সলিমুল্লাহ মুসলিম হলের সেই পুরনো ঐতিহ্য, দেশের সবচেয়ে বড় সেন্ট্রাল লাইব্রেরি আর আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক দুয়েল চত্বর, সব মিলিয়ে এই ক্যাম্পাসটা যেন একটা অন্যরকম সাংস্কৃতিক জগৎ। তবে দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ের আসল পরিচয় তো তার দালান কোঠা দিয়ে হয় না, হয় তার মানুষ দিয়ে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এমন সব মানুষ তৈরি করেছে যারা শুধু বাংলাদেশকেই নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছেন। এর প্রভাব যে কতটা গভীর তা বুঝতে পারবেন এর প্রাক্তন ছাত্রছাত্রীদের তালিকাটা দেখলেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার রাজনৈতিক চেতনার পাথ নিয়েছেন এখান থেকে। ড মোহাম্মদ ইউনুস তার ক্ষুদ্র ঋণ তত্ত্ব দিয়ে নোবেল জিতেছেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, যার নামে বোসন কণা, তিনি পদার্থবিজ্ঞানে অমর হয়ে আছেন। সত্যি বলতে এমন কোনো ফিল্ড খুঁজে পাওয়া মুশকিল যেখানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের ছাপ রেখে যাননি। আর রাজনৈতিক প্রভাবের কথা যদি বলি, সেটাও কিন্তু অবিশ্বাস্য। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন ১৩ জন, আর প্রধানমন্ত্রী হয়েছেন ৭ জন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা প্রমাণ করে যে এই প্রতিষ্ঠানটা আক্ষরিক অর্থেই একটা জাতির নেতৃত্ব তৈরির কারখানা। এত ইতিহাস আর ঐতিহ্য তো আছেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজও ঠিক ততটাই জীবন্ত। চলুন এক নজরে দেখে নিই আজকের দিনে এর স্পন্দনটা ঠিক কেমন। মনে আছে, বলেছিলাম ৮৭৭ জন ছাত্রছাত্রী নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রাটা আজ প্রায় ৪৬,০০০-এরও বেশি শিক্ষার্থীর এক বিশাল জ্ঞান সমুদ্রে পরিণত হয়েছে। ১৩টা অনুষদ, ৮৩টা বিভাগ আর ২০টারও বেশি আবাসিক হল, সব মিলিয়ে এটা এখন একটা মহিরু। আর এখানকার ছাত্রছাত্রীদের জীবনটা কিন্তু শুধু ক্লাস আর পরীক্ষার গণ্ডিতে বাধা না। প্রথমত একটা কঠিন ভর্তি পরীক্ষার বাধা পেরিয়ে এখানে আসতে হয়। তারপর এই ক্যাম্পাসই হয়ে ওঠে তাদের জ্ঞানচর্চা, কালচারাল ফেস্টিভ্যাল, ডিবেট আর রাজনৈতিক অ্যাক্টিভিজমের এক জীবন্ত ময়দান। আর এখান থেকে পাওয়া জ্ঞান আর বন্ধুত্ব, সেটা তো সারা জীবনের সম্পদ হয়ে থাকে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা চেতনা, একটা প্রতীক যা বাংলাদেশের জ্ঞান, সংগ্রাম আর স্বাধীনতার সে অদম্য ইচ্ছাকে রিপ্রেজেন্ট করে। ১০০ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্পটাই তো আসলে বাংলাদেশের গল্প। দুটো যেন এক সুতোয় বাঁধা। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের ইতিহাসে এই প্রতিষ্ঠানটা আরও কোন নতুন অধ্যায় যোগ করবে? এর উত্তরটা হয়তো লেখা হবে আগামী প্রজন্মের হাত ধরেই এই বিশ্ববিদ্যালয়ের করিডোরে।